ক্লাস 10 তোমাদের সাহিত্য সঞ্চয়ন বই অর্থাৎ তোমাদের যে বাংলা বইটা আছে সেই বাংলা বইয়ের একটা গুরুত্বপূর্ণ গল্প আছে। গল্পের নাম হচ্ছে অদল বদল। তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা যে গল্পটা খুলেছো তার গল্পের নাম হচ্ছে অদল বদল। এই অদল বদল গল্প সম্পর্কে আমরা আজকে পুরো তথ্য জেনে নেব এবং এই গল্প থেকে তোমাদের টেস্টে এবং তোমাদের মাধ্যমিকে কোন কোন প্রশ্ন পড়বে আমরা কিন্তু সম্পূর্ণ লাইন ধরে ধরে প্রশ্নগুলো বলে দেবো। ওকে, এবার আমরা বলে রাখি এই যে অদল বদল গল্পটা যিনি লিখেছেন বা রচনা করেছেন তিনি নাম হচ্ছে পান্নালাল প্যাটেল, যিনি কিন্তু একজন গুজরাটি লেখক। ওকে, এই গুজরাটি লেখক সম্পর্কে আমরা পুরো তথ্য জেনে নেব, তারপরে আমরা সরাসরি মূল গল্পে চলে আসব এবং লাস্টলি এই গল্পের যে মেন প্রশ্নগুলো সেগুলো কিন্তু আমরা আলোচনা করে দেবো, যেগুলো টেস্টে এবং মাধ্যমিকে আসবে বা বিগত বছরেও এসেছে, আমরা কিন্তু সেইগুলো আলোচনা করব। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে বেল আইকনটি প্রেস করে রাখো। চলে আসে একদম গল্পের যে লেখক, সেই লেখক সম্পর্কে। লেখক হচ্ছে, আমি বলেছি, একজন গুজরাটি লেখক পান্নালাল প্যাটেল। তিনি গুজরাটি লেখক কিন্তু জন্ম রাজস্থানের দুঙ্গারপুরে মান্ডি গ্রামে 1912 সালের বা খ্রিস্টাব্দের মে মাসের 7 তারিখ কিন্তু তিনি জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা, মানাভি নি ভাবাই, একটা মালে নাজিব, কোই দেশি কোই পরদেশি, আসমানি নজর, সচ্চা সম্মান, জিন্দগি কা খেল, কৃষ্ণ জীবন লীলা, স্ত্রীকে পুরুষ, এইগুলো কিন্তু বিখ্যাত উপন্যাস বা গ্রন্থাবলী বলতে পারি আমরা। ওকে, এবার তিনি কিন্তু বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। কারণ জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে আমাদের সাহিত্য সাধনার শ্রেষ্ঠ সম্মানকে আমরা বলি জ্ঞানপীঠ পুরস্কার। তিনি কিন্তু 1967 খ্রিস্টাব্দে লেখা মানাভি নি ভাবাই নামক উপন্যাসের জন্য তিনি ভারতীয় সাহিত্য সাধনার শ্রেষ্ঠ যে সম্মান জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন 1985 খ্রিস্টাব্দে। এছাড়া 1950 খ্রিস্টাব্দে রঞ্জিত রাম সুবর্ণচন্দ্র পুরস্কারও কিন্তু তিনি পান। ওকে, তাহলে আমরা যে লেখকের গল্প পড়ব একটু পরেই, অদল বদল, সেই অদল বদল যে লেখক পান্নালাল প্যাটেল তিনি কিন্তু একজন গুজরাটি লেখক এবং তিনি পুরস্কার কিন্তু বেশ ভালো ভালো পুরস্কার পেয়েছেন। ওকে, এবং ভালো ভালো কিছু উপন্যাসও লিখেছেন। ওকে, এবারে সেই বিখ্যাত গুজরাটি লেখক 1989 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের 6 তারিখে পরলোক গমন করেন, আমাদের সবাইকে ছেড়ে কিন্তু পরলোক গমন করেন। আমরা এই বিখ্যাত লেখক সম্পর্কে প্রথমে জানলাম। এবার আমরা জানবো এই যে অদল বদল গল্পটা, মানে আমরা যে অদল বদল গল্পটা খুলেছি, এই অদল বদল গল্পটার উৎস সম্পর্কে, অর্থাৎ এই গল্পটা কোথা থেকে এসছে বা কীভাবে এসছে। প্রথমে বলে রাখি এই গল্পটা কিন্তু একটা বিখ্যাত লেখা স্টোরিজ ফর কিডস নামক গল্প সংক্রান্ত কিন্তু আমাদের পাঠে অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে গল্পের যে মেন উৎস স্টোরিজ ফর কিডস, এই স্টোরিজ ফর কিডস থেকে কিন্তু আমাদের পাঠে অন্তর্ভুক্ত হয়েছে এবং অন্তর্ভুক্ত করেছেন কিন্তু অর্ককুসুম দত্তগুপ্ত কিন্তু আমাদের এই পাঠে, মানে আমরা যে ক্লাস 10 সাহিত্য সঞ্চয়ন বইটা পড়ছি এই বইয়ে কিন্তু অন্তর্ভুক্ত করেছেন অর্ককুসুম দত্তগুপ্ত, তিনি কিন্তু তর্জমা করেছেন। অদল বদল গল্প শুরু করার আগে, মানে এই পাঠটা পড়ার আগে আমরা কিছু বিশেষ কথা জেনে নিই এই গল্প সম্পর্কে, অর্থাৎ এই অদল বদল গল্প সম্পর্কে। বিখ্যাত কবি পান্নালাল প্যাটেল তাঁর যে অদল বদল গল্পে দুটি মুখ্য চরিত্র, একটা অমৃত, একটা ঈশাব। এখন এই যে অমৃত আর ঈশাব দুজনে কিন্তু ভিন্ন ধর্মীর মানুষ বা দুজনে ভিন্ন ধর্মীর কিশোর, এবং তাদের যে পারস্পরিক ভালোবাসা এই কাহিনীর মধ্যে পুরো পাঠটাতে কিন্তু আমাকে এবং তোমাদের সবাইকে স্মরণ করিয়ে দেবে যে ভারতবর্ষের পরধর্ম সহিষ্ণুতার সনাতন ঐতিহ্যকে প্রত্যেকেই কিন্তু এটা স্মরণ করিয়ে দেবে। এবং এই গল্প থেকে আমরা অমৃত এবং ঈশাবের পুরো তথ্য জানব, তাদের দুজনের আন্তরিক ভালোবাসা সম্পর্কে পুরো গল্পটাতে জানব। ওকে, তো আমরা পাঠ শুরু করি। প্রথমেই দেখতে পাচ্ছি হোলির দিনের পড়ন্ত বিকেল। এখানে পড়ন্ত কথার অর্থ হচ্ছে শেষ হয়ে আসছে, এমন তাকে পড়ন্ত বলবো। তাহলে হোলির দিনের পড়ন্ত বিকেল, নিম গাছের নিচে গাঁয়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোঁড়াছুড়ি করে খেলছিল। তাহলে এই যে হোলির দিন, সেই হোলির দিনে বিকেলবেলা মানে পড়ন্ত বিকেলে নিম গাছের নিচে গাঁয়েরই একদল ছেলে
যারা জড়ো হয়েছে এবং ধুলো ছোঁড়াছুড়ি করে খেলছে। হাত ধরাধরি করে অমৃত ও ঈশাপ ওদের কাছে এলো। তাহলে ওরা যখন খেলছিল তাদের কাছে এলো অমৃত এবং ঈশাপ, যারা এই গল্পের মেন দুজন যে চরিত্র। দুজনের গায়েই সেদিনকার তৈরি নতুন জামা, এবং দুজনের গায়ে কিন্তু সেই দিনকার তৈরি একটা নতুন জামা, রং মাখা কাপড়, সব দিক থেকেই একরকম। এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে। তাহলে এরা দুজনে কিন্তু একই স্কুলে এবং একই ক্লাসে, মানে অমৃত এবং এরা দুজন বলতে এখানে অমৃত এবং ঈশপ। তাহলে অমৃত এবং ঈশপ কিন্তু একই স্কুলে এবং একই ক্লাসে পড়ে, সেম ক্লাসে পড়ে। রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি। তাহলে যেখানে যেমন এরা একই ক্লাসে পড়ে, একই স্কুলে পড়ে, এবং বাড়ি দুটোও কিন্তু রাস্তার মুখের মানে মুখোমুখি, মানে রাস্তার ডান দিকে একজনদের আর বাঁ দিকে একজনদের, মানে মুখোমুখি বাড়ি। ওকে, দুজনেরই বাবা পেশায় চাষি, জমিও প্রায় সমান সমান, এবং অমৃত এবং ঈশপের বাবা দুজনেই কিন্তু বাবারা চাষবাস করে, এবং দুজনেরই জমিও কিন্তু প্রায় সমান সমানই। দুজনকেই সাময়িক বিপদ আপদে সুদে ধার নিতে হয়। বলতে গেলে ছেলে দুটোর সবই একই রকম, তফাৎ শুধু এই যে অমৃতের বাবা মা আর 3 ভাই রয়েছে, ঈশপের আছে শুধু তার বাবা। ওকে, এই হচ্ছে মেন পার্থক্য, আর কিন্তু সেই রকম কোনো পার্থক্য নেই। ওকে, এবার দেখো, দুই বন্ধুতে মিলে সান বাঁধানো ফুটপাতে এসে বসতে। ওদের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলল, ঠিক তোরা দুজনে কুস্তি করতো দেখি, তোরা শক্তিতে সমান সমান না একজন বড় পালোয়ান। তাহলে তোরা দুজন যখন সানের কাছে এসে বসলো তখন ওদেরকে দুজন বলল, একটা ছেলে বলল যে তোরা দুজন কুস্তি কর দেখি, তোদের শক্তি সমান সমান আছে নাকি কেউ পালোয়ান, মানে কেউ জিতবে বা কেউ হারবে। ওকে, তো আরেকটি ছেলে চেঁচিয়ে উঠল, লড়ে যা তোরা, বেশ মজা হবে। ঈশপ অমৃতের দিকে তাকালো। অমৃত দৃঢ় স্বরে বলল, না, তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। তাহলে যেহেতু তারা নতুন জামা প্যান্ট পরে এসছে, তাই অমৃত দৃঢ় স্বরে বলল, না, তাহলে মা আমাকে ঠ্যাঙাবে, মানে সে ছেলেগুলোকে বারণ করলো রীতিমতো। ওকে, অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল, বাড়ি থেকে বেরোবার সময় ওর মা সাবধান করে দিয়েছিলেন, নতুন জামা পাবার জন্য তুমি কি না কাণ্ডই করেছিলে। তাহলে নতুন জামা পাওয়ার জন্য কিন্তু অমৃত অনেক কাণ্ড করেছিল, এবং সেই জন্য কিন্তু অমৃতের মা যখন সে বাড়ি থেকে বেরোচ্ছিল অমৃত, তখন কিন্তু ওকে সাবধান করে দিয়েইছিল। এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো, তাহলে তোমার কপালে কী আছে মনে রেখো। তাহলে এই নিয়ে কিন্তু অমৃতের মা কিন্তু অনেক তাকে আগেই বকাবকি করেছিল। অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, ঠিক ঈশপের মতো জামাটিও না পেলে ও স্কুলে যাবে না। তাহলে আগে কিন্তু ঈশপের জামাটা হয়েছিল, এবং অমৃত ঈশপের দেখেই বলেছিল তার বাবা মাকে যে আমাকে যদি ওই ঈশপের মতো জামা প্যান্ট না দাও তাহলে কিন্তু আমি স্কুলে যাব না। বেশ জোরাজুরিও করেছিল, এবং এর ফলে কিন্তু তাকে নতুন জামা দিয়েছিল। ওকে, মা ওকে অনেক বুঝিয়েছিল ঈশপের খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে, আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে। তাহলে এটা মা বুঝিয়েছে ওকে। তখন কিন্তু অমৃত বলছে মোটেই না, বলে কাঁদতে কাঁদতে অমৃত ওর জামার একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকে আরও ছিঁড়ে দেয়। তাহলে নিজের জামাটা কী করেছিল, নিজের জামাটা ছেঁড়া ছিল, সেখানে আঙুল ঢুকিয়ে আরও অনেকটা ছিঁড়ে দেয়। তখন মা ওকে বেকায়দায় ফেলার জন্য বললেন, নতুন জামা দেওয়ার আগে ঈশপের বাবা ওকে খুব মেরেছিলেন, তুইও সেরকম মার খেতে রাজি আছিস? অমৃত এত পিছুপার হতে রাজি নয়। ও মরে হয় বলল, ঠিক আছে, আমায় বেঁধে রাখো, মারো, কিন্তু তোমাকে ঈশপের মতো একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে। তাহলে অমৃত কিন্তু সে কিন্তু একদম পুরো রেডি, সে মারও খেতে রেডি আছে, সে বেঁধে রাখার জন্যও রেডি আছে, কিন্তু তাকে একটা নতুন জামা দিতেই হবে। সেই জন্য কিন্তু যদি কুস্তি লড়াই করতে যাই তো জামা প্যান্ট ছিঁড়তেই পারে, নোংরা ধুলো হতেই পারে। সেই জন্য কিন্তু অমৃত আগেই চেঁচিয়ে উঠে পড়েছিল যে না, আমি কিন্তু কুস্তি খেলবো না। ওকে, ঈশপের মা এসব ঝামেলা থেকে বাঁচবার জন্য বলেন, ঠিক আছে, তোর বাবাকে গিয়ে বলে গে। অমৃত জানতো মা না বললে ওর বাবা রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু এত সহজে হাল ছাড়ার পাত্র সে নয়। ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল, খাওয়া ছেড়ে দিল,
এবং রাত্রিরে বাড়ি ফিরতে রাজি হলো না। শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন একটা জামা কিনতে রাজি করালেন। এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়াল ঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন। তাহলে অমৃত কোথায় লুকিয়েছিল? ইসাবের বাবার যে গোয়াল ঘর ছিল সেই গোয়াল ঘরে কিন্তু লুকিয়ে থেকেছিল এবং জামা কিনে দেওয়ার কথা বলতে তবে কিন্তু তাকে বাড়িতে আনা গেছে। সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারে ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে। বিশেষ করে ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই সে গড়রাজি। এমন সময় ছেলে ছোকরার দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল, এসো আমরা কুস্তি লড়ি। এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো। অমৃত ওর বাঁধন কেটে বেরুবার চেষ্টা করতে করতে বলল, দেখ কালিয়া, আমি কুস্তি লড়তে চাই না, আমাকে ছেড়ে দে। তাহলে ওই যে ছেলেটা অমৃতকে জড়িয়ে ধরে বললো এসো আমরা কুস্তি লড়ি, সেটা কিন্তু নাম ছিল কালিয়া। তাহলে কালিয়াকে সে অমৃত বলছে যে আমি কুস্তি লড়তে চাই না, আমাকে ছেড়ে দে। কালিয়া তো ওকে ছাড়লই না, বরং ছুঁড়িয়ে মাটিতে ফেলে দিল। ছেলের তোর আনন্দে চেঁচিয়ে উঠল, কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে, কী মজা কী মজা। যেটা নর্মালি পাড়ার গাঁয়েতে হয়, ছেলেরা কিন্তু চেঁচিয়ে উঠে তারা বললো কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে। ইসাবের মেজাজ চড়ে গেল। ও কালিয়ার হাত ধরে বলল, আয় আমি তোর সঙ্গে লড়বো। তো যেহেতু অমৃত এবং ইসাব দুজনে বন্ধু, তাই অমৃতকে ফেলে দেওয়ার জন্য ইসাব কিন্তু রেগে গেছে এবং সে কালিয়াকে বলছে, আয় দেখি আমার সঙ্গে লড়, আমি তোর সঙ্গে লড়বো। কালিয়া ইতস্তত করছিল। কুস্তি শুরু হয়ে গেল। ইসাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিচে যেতে লাগলো। তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিটুতে বুঝতে পেরে সবাই যেদিক পায় পালিয়ে গেল। ওকে, এবারে দেখো, অমৃত আর ইসাব রণভূমি ত্যাগ করলো। কিছুটা যেতেই অমৃতের নজর এলো ইসাবের জামার পকেট 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে। তাহলে অমৃতের নজরে এলো যে ইসাবের জামার প্যাকেটটা কিন্তু 6 ইঞ্চির মতো কাপড়টা ছিঁড়ে গেছে। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওরা জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে। এমন সময় শুনতে পেল ইসাবের বাবা ইসাবকে ডাকছেন। ওদের তখন বুকের ধুকপুকুনি বন্ধ হবার জোগাড়। ওরা জানে ইসাবের বাবা ছেঁড়া শার্ট দেখা মাত্র ওর চামড়া তুলে নেবে। উনি সুৎখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করেছিলেন। তাহলে ইসাবের জামাটাও সেটাও কিন্তু অনেক কষ্ট করে জোগাড় করেছিল। এই গল্পে দেখতে পাচ্ছি আমরা, যেটা কিনা সুৎখোরের কাছ থেকে টাকা ধার করে এনে অনেক বাছাবাছি করে কিন্তু ওই কাপড়টা বা ওই জামাটা সেলাই করে আনা হয়েছিল। ইসাবের বাবা আবার চেঁচিয়ে উঠলেন, কে কাঁদছে? ইসাব কোথায়? তাহলে প্রশ্ন করা হলো কি, ইসাব কোথায়? হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ও ইসাবকে টানতে টানতে বলল, আমার সঙ্গে আই। ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো। ও হুকুম দিল, তোর জামাটা খুলে আমারটা পর। ইসাব বলল, তোর কি হবে, তুই কি পরবি? অমৃত বলল, শিগগির কর, নয়তো কেউ দেখে ফেলবে, আমি তোরটা পরবো। ইসাব জামা খুলতে লাগলো, যদিও অমৃত কী করতে চাইছে বুঝতে পারছিল না। বলল, জামাটা অদল বদল, কিন্তু তাতে সুবিধাটা কী হবে? তোকে তো তোর বাবা পিটবে। তাহলে এই যে আমার লাইনটা দেখতে পাচ্ছি না, এই যে জামা অদল বদল, এই যে অদল বদল, জামা অদল বদল, এইখান থেকে কিন্তু গল্পের মেন নামকরণ যে অদল বদল, অর্থাৎ ইসব এবং অমৃত দুজনের কিন্তু জামা একে অপরকে অদল বদল করেছিল। ওকে, এবং অদল বদল কেন করেছিল সেটা কিন্তু আমরা আগেই জেনেছি যে কালিয়া এসে যখন অমৃতকে ফেলে দিয়েছিল এবং ইসব তার সঙ্গে লড়তে গিয়েছিল এবং সেক্ষেত্রে জামা ছিঁড়ে গেছিলো। তো সেক্ষেত্রে কিন্তু এই গল্পের যে নাম অদল বদল আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি। অমৃত হঠাৎ নিশ্চয়ই ঠ্যাঙাবে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তোর তো আমার মা আছে। ইসাবের মনে পড়লো ও দেখেছে যে অমৃতের বাবা যখনই মারতে গেছেন অমৃত ওর মায়ের পেছনে লুকিয়েছে। মার হাতে অবশ্য ওদের 2-4টে থাপ্পড় খেতে হয়েছে, কিন্তু বাবার ভারী হাতের মার কিছুই নয়। ইসাব তবু ইতস্তত করছে। এমন সময় সে খুব কাছে কাউকে কাশতে শুনল। তক্ষুনি ওর ছটপট জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চলল। ভয়ে অমৃতের বুক টিপটিপ করছিল, কিন্তু ওর কপালে ভালো দিনটা ছিল হোলির। সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হেজেরা চলে।
মা যখন দেখলেন জামাটা ছেড়েছে উনি ভুরু কুচকুলেন, কিন্তু মাফ করে দিলেন। একটা সুতো নিয়ে ছেঁড়া জামাটা রিপু করে দিলেন। তাহলে যখন দেখলেন তার মা মানে অমৃতের মা যে জামাটা ছিঁড়ে গেছে, তখন কিন্তু একটা সুতো নিয়ে জামাটাকে রিপু করে দিলেন। এতে দুজনেরই ভয় কেটে গেল। ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল। ওকে, একটা ছেলে ওদের জামা বদলানো দেখছিল। সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল, তোরা অদল বদল করছিস। সে তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছে, এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইল। কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরাও কী ঘটেছে জেনে চেঁচাতে লাগলো, অদল বদল অদল বদল। তাহলে এই যে অন্যান্য ছেলেরাও কী করছে সেই জিনিসটা দেখে তারাও কিন্তু চেঁচাতে লাগলো, অদল বদল অদল বদল। অমৃত আর ইসাব সরে পড়তে চাইলো, কিন্তু ছেলের দল তাদের পেছনে পেছনে অদল বদল করে চেঁচাতে লাগলো। বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো। এবার দেখো, ইসাবের বাবা বাড়ির সামনের খাটিয়ায় বসে হুঁকো খাচ্ছিলেন। তিনি ওদের ডাকলেন, তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন? আমার কাছে এসো, বসো। ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো, ভাবলো যা ভেবেছিলাম তাই হলো। উনি আসল ঘটনাটা জানেন, শুধু ভালোবাসার মতো ভান করছেন। ইসাবের বাবা পাঠান, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, চেঁচিয়ে বলেন, বাহালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার। বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বলেন, হাসান ভাই, আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না, তা দুজনকে কি করে সামলাবেন? আবেগ ভরা গলায় হাসান বললেন, বাহালি বৌদি, অমৃতের মতো ছেলে ফেলে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি। এবার কেসে গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বললেন, ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখেই ভেবে নিলাম ওদের দেখতে হবে ওরা কী করে। পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। উনি অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটা বললেন। আরও বললেন, ইসাব অমৃতকে জিজ্ঞাসা করেছিল, তোর বাবা যদি তোকে মারে কী হবে? অমৃত কী জবাব দিয়েছিলেন জানেন? বলেছিল কিন্তু আমার তো মা রয়েছে। সজল চোখে পাঠান বললেন, কি খাঁটি কথা, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। অমৃত ও ইসাবের পরস্পরের প্রতি যে ভালোবাসার গল্প শুনে ওদের বুক ভরে গেল। ইতিমধ্যে ছেলের দল বাজি আর বুড়ির বাড়ি পড়ানো দেখে ফিরছিল। তারা ইসব ও অমৃতকে ঘিরে বলতে লাগলো, অমৃত ইসব অদল বদল, ভাই অদল বদল। আবার ইসব ও অমৃত অপ্রস্তুত বোধ করলো না, বরঞ্চ অদল বদল বলাতে তাদের ভালোই লাগলো। অদল বদলের গল্প গ্রামের বাড়ি ঘুরে প্রধান ও গ্রাম প্রধানের কানে গেল। উনি ঘোষণা করলেন, আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকবো। ছেলেরা খুব খুশি হলো। ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাস অমৃত ইসাব অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল। তাহলে আমরা এই পুরো যে গল্পটা পড়লাম, এই গল্প থেকে মেনলি আমরা গল্প থেকে বুঝতে পেরেছি অদল বদল নামকরণ গল্পের কেন হয়েছে, এটা সম্পর্কে তোমাদের আর কিছু বলতে হবে না, ঠিক আছে। কিন্তু এখানে দেখো, এখানে যে জিনিসটা ফুটে উঠেছে সেটা হচ্ছে একজন কিন্তু যে দুটো ছেলে, একটা ইসব এবং একটা অমৃত, দুজন কিন্তু ভিন্ন ধর্মীর ছেলে, এবং তাদের যে পারস্পরিক বন্ধুত্ব, সেই বন্ধুত্ব এবং তাদের যে পারস্পরিক আন্তরিক ভালোবাসা এই গল্পের মধ্যে কিন্তু ফুটে উঠেছে। আমরা এরকম একটা কবিতা পড়েছিলাম ক্লাস যখন 5-6 পড়তাম, মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, বিখ্যাত কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা। তো এই রকম একটা গল্প কিন্তু আমরা এখানে জানলাম, যেটার লেখক হচ্ছে পান্নালাল প্যাটেল এবং যেটা তর্জমা করছেন বাংলায় অর্ঘ্য কুসুম দত্তগুপ্ত। ওকে, তো এই গল্প থেকে কি কি প্রশ্ন পড়ে বা কী কী প্রশ্ন প্রতি বছর আসে, ওকে, আমরা কিন্তু আমাদের নেক্সট ভিডিওটা বেশ বড় হয়ে গেছে, তাই আমরা নেক্সট ভিডিওতে এইখান থেকে কী কী গল্প মানে কী কী প্রশ্ন আসবে, মানে এই অদল বদল গল্প থেকে কী প্রশ্ন আসবে বা টেস্টে আসবে বা মাধ্যমিকে আসবে, এবং অন্যান্য বছর কী কী প্রশ্ন এসছে
মাধ্যমিকে এর আগে কী কী প্রশ্ন এসছে আমরা সম্পূর্ণ কিন্তু পরের ভিডিওতে আলোচনা করে দেবো। এবং এই রকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।